না না না, তমালের এইভাবে দেরি করাটা আমার আর কিছুতেই সহ্য হচ্ছে না। কলেজের সমস্ত ক্লাসগুলোকে একেবারে ফাঁকি দিয়ে আমি রোজ রোজ এইভাবে তমালের সঙ্গে দেখা করতে আসছি। আজ তমাল আসুক, তমালকে একেবারে দেখাবো মজা। আমি জানতাম অঙ্গনা, আমি জানতাম তুমি ঠিক এই কথাটাই বলবে, কারণ আমার মতো একজন বেকার বাউন্ডুলে ছেলের জন্য কোনো সুন্দরী মেয়েই অপেক্ষা করে থাকবে না। ব্যাস, একেবারে হয়ে গেল। কি করে বুঝলে মশাই, কি করে বুঝলে? এই তো চোখের সামনেই তো দেখলাম, আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র বিরাজের ভালোবাসাকে দু পায়ে মারিয়ে মল্লিকা কেমন করে চলে গেল তার স্বামীর ঘরে। হ্যাঁ, এসব তুমি কি বলছো তমাল? বিরাজের জীবন থেকে মল্লিকা তাহলে একেবারে উধাও হয়ে গেল? হ্যাঁ, এই বিরাজের কথা লিখতে গিয়েই তো আমার পথে হলো দেরি। তা কবি মশাই, কি লেখাটি হলো? লিখলাম, এখন তোমার সুখের সময়, সোহাগ ভরা স্বামীর ভুবন, জাগবে বাসর দুজনাতে চুমু চুরির অভিসারে, জানবে তখন আপন মনে পাগল বিরাজ কোন সে বনে, চলে গেছে খুঁজে পেতে পাপড়ি ঝরা মল্লিকারে। বুঝেছি কবি মশাই, বুঝেছি। তা আমার জন্য তুমি কি লিখেছো শুনি? যে কলমে আমি কবিতা লিখি তুমি সেই কলমের কালি, যেখানে পূর্বে প্রেমের নতুন ফুল তুমি সেই বাগানের মালি। তাই নাকি? যে আয়নায় তুমি দেখো মুখ আমি সেই আয়নার পাড়া, তুমি আমার আকাশ ভুবনে স্নিগ্ধ সন্ধ্যা তারা। বুঝেছি মশাই, বুঝেছি। কিন্তু কিন্তু এখন বলো তো, এইভাবে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি আর কতদিন তোমার সাথে এইভাবে প্রেম করব বলো তো? আর তো নয় বেশি দিন, মিলবো এবার দুজনে একই মনে একই প্রাণে। কলেজের পরীক্ষাটা শেষ করে আমি একটা চাকরি ঠিক জোগাড় করে নেব, তারপর তোমাকে আমি বধূর রূপে সাজিয়ে নিয়ে যাব আমাদের বাড়িতে। আর আমি তখন তোমার বুকে মাথা রেখে কি গাইবো জানো? কি? তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে, তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে, দু চোখ ভরে আজ তোমায় দেখি তবু তো সাথ মেতে না না না, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার লা 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 লা। রচনা সরস্বতীর বরপুত্র স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। সুরসৃষ্টি প্রদীপ মণ্ডল ও সম্প্রদায়। আবহ বাপ্পা ও বিলাস সম্প্রদায়। রূপসজ্জা বিষ্ণু ড্রেসেস। মঞ্চসজ্জা কমল ডেকোরেটর। ধ্বনি পবিত্র সাউন্ড।
আলোকসজ্জা বাবুয়া ইলেকট্রিক, প্রযোজনা সুকেশ বৈদ্য, রথিন বৈদ্য, রমেশ বৈদ্য, সুরজিৎ বৈদ্য, বিমল বৈদ্য। পরিবেশনায় নিউ পল্লী মঙ্গল সমিতি। শুরু করছি ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, প্রদীপ মণ্ডল ও সম্প্রদায় সুররোপিত, দীপঙ্কর সাউ নির্দেশিত, দৃশ্য পরিকল্পিত এক অশ্রু সজল বেদনা বিধুর মর্মস্পর্শী যাত্রাপালা, অচেনা মায়ের সন্তান, অচেনা মায়ের সন্তান, অচেনা মায়ের সন্তান। সেই চুপ কর বলছি, সেই তখন থেকে শুধু ডেকে ডেকে আমার মাথাটা খারাপ করে দিবি নাকি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ঢিল মেরে তোর মাথা যদি আমি ছেড়ে দিতে না পারি, তোকে দাঁড়াতে না পারি, আমার নাম মঞ্জুরি। আবার বসন্ত ফিরে আসবে, সেটা আমি জানি, কিন্তু হেমন্তের হিমেল হাওয়ায় যখন আমার ভালোবাসার পাপড়ির ওপরে বিন্দু বিন্দু করে শিশির ছড়াবে, তখন আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো কল্যাণ? মঞ্জু, এই শীতের সকালে প্রথম সূর্য ওঠার আগে একাকী আমাকে কোথায় টেনে নিয়ে যাবে, সেটা তুমি একবার ভেবে দেখেছো? নিশ্চয়ই ভেবেছি। কি ভেবেছো? শোনো, আমি বিলেতে থাকলেও আমার মনটাকে তোমার কাছে পাঠিয়ে দেব। একা একা তুমি যত দূর যাবে। কিন্তু কথাগুলো তোমার মুখে না মনে? মুখেরও নয়, মনেরও নয়, তবে একেবারে হৃদয়ের। তোমার হৃদয়ের ভালোবাসা আমার হৃদয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব কল্যাণদা। মঞ্জু, এই এই মঞ্জু, বিলেত থেকে ফিরে আসার পর তোমার আমার মিলনের রাতে সানায় বেজে উঠবে ইমন কল্যাণের সুর। অম্লান ভালোবাসার ছন্দে ছন্দে রজনীগন্ধার গন্ধে মাতাল হয়ে উঠবে আমাদের ফুলসজ্জা রাত। কিন্তু কিন্তু তোমার বাবা যদি আপত্তি করে? আরে বাবা আপত্তি করবেন কেন? আমি তো তোমাকে ভালোবাসি নাকি? হ্যাঁ, কিন্তু কিন্তু কি হলো, চুপ করে আছো কেন? আরে বাবা, আমার বাড়ির ভাই বোন তো তোমাকে আপন করে নিয়েছে, অতএব তোমার আমার বিয়ের ব্যাপারে কারো যে আপত্তি থাকতে পারে না, এই ব্যাপারটা তুমি নিশ্চিত থেকো ম্যাডাম, নিশ্চিত থেকো। ঠিক আছে মশাই, ঠিক আছে, এই ব্যাপারে নালে আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু অন্য ব্যাপারে? আরে অন্য ব্যাপারটা কি সেটা বলবে তো নাকি? এই যে তুমি যে বিলেতে যাচ্ছ, হ্যাঁ। সেখানে গিয়ে আবার কোনো মেম সাহেবের সঙ্গে প্রেম টেম করে বসবে না তো? ছি ছি মঞ্জুশ্রী, তোমার মুখে এই কথা শুনবো আমি ভাবতেই পারি না। কল্যাণ। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন আমার প্রতি অতই সন্দেহ করছো, তখন তোমার সন্ধ্যাতীত করার জন্য আমার হাতের এই নাম লেখা আংটিটা আমি তোমার আঙুলে পরিয়ে দিলাম। কল্যাণ, মঞ্জু, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। জ্যোৎস্না ধোয়া কিসের ছোঁয়ায় আচ্ছা, লাগলো আমার মনে গো। মঞ্জু, এই জ্যোৎস্না ধোয়া কিসের ছোঁয়ায় লাগলো আমার মনে গো। ওই জ্যোৎস্না ধোয়া কিসের ছোঁয়ায় লাগলো আমার মনে গো। এ কথা বলবো আরে চুপ সারে, এ কথা বলবো আরে
লজ্জা কিসের মা মঞ্জুরি, লজ্জা কিসের? দেখো, তোমরা তো কোনো অন্যায় কাজ করোনি বাবা। শোন না কল্যাণ, তোদের দুজনার এই গভীর ভাব ভালোবাসার কথাটা না আমরা অনেক দিন আগে থেকেই লক্ষ্য করেছি। আর সেই জন্যেই তোর মা আর আমি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি, তুই বিলেত থেকে ফিরে এলেই মঞ্জুরির সঙ্গে তোর বিয়েটা আমরা দিয়ে দেবো। কাকাবাবু, আপনি এত বড় মনের মানুষ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি কাকাবাবু। কারণ আপনারা অনেক বড় লোক আর আমরা যে গরিব। দেখো, তোমার ভালোবাসাটা তো আর গরিব নয় মা। কিন্তু আপনারা যে কায়স্থ আর আমরা যে অন্য জাত। ওই জাতপাতের ধারাপাত আমি কোনো দিনও মুখস্থ করিনি। আর তাছাড়া শোন না, এই আদিত্য আমাদের বাড়ির ড্রাইভার হলেও আমি কিন্তু তাকে বন্ধুর মতো মনে করি। হ্যাঁ শোনো না, তুমি যখন ছোট্ট 10 বছরের, তোমার মা মারা যাবার পর তোমার বাবা আদিত্য তোমাকে সঙ্গে করে নিয়ে এসে আমার কাছে বলল, বোসবাবু আমি এই মা মরা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসতে বাধ্য হয়েছি। শুনেছি বাবা, আমি সব শুনেছি। আপনি আর মা তখন মঞ্জুকে আদর করে আরো কাছে টেনে নিয়েছিলে বাবা। একদম ঠিক কথা বলেছিস। শোন না, যাকে ছোটবেলা থেকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি, এত বড় করেছি, তখন কি কোনো কারণে তাকে দূরে সরিয়ে দেওয়া যায়? যায় না রে, যায় না। তাহলে কি করতে হবে বলতো? হ্যাঁ, তাকে কি করতে হবে? পুত্রবধূ করে এমনি করে আরো কাছে টেনে নিতে হবে, নাকি বল মা মঞ্জুরি? হ্যাঁ বাবা কোম্পানি গাড়ি তাড়াতাড়ি করছে, আমি তাহলে এখন আসি বাবা। আয় বাবা আয়, তোর যাত্রা শুভ। কেমন? আর মঞ্জু, তুমি বাবাকে সঙ্গে নিয়ে এসো, আমি মায়ের কাছে দইয়ের ফোঁটা নে এখনই গাড়িতে উঠবো। চলুন কাকাবাবু, চলুন। আপনার মতো দেবতার স্নেহ যখন আমি পেয়েছি, তখন আমি আপনার সঙ্গে গিয়ে আপনার ছেলের বিলেত যাবার বিদায় সম্ভাষণটা জানিয়ে আসি। বিদায় যাত্রার বিদায় সম্ভাষণ না, বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ জানাবার জন্য তোমাকে আর ওখানে যেতে হবে না। এখান থেকেই তুমি কল্যাণের জন্য বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ চিরকালের জন্য জানিয়ে দাও। তার মানে আপনি ভবিষ্যতে তোমার সঙ্গে কল্যাণের আর কোনোদিন দেখা হবে না। হ্যাঁ, সামান্য একটা ড্রাইভারের মেয়ে হয়ে তোমার সাহস হলো কি করে কন্যালকে ভালোবাসার? বামুন হয়ে তোমার চাঁদ ধরার মতলব? হ্যাঁ, আমার বাড়ির ড্রাইভার তোমার বাপ। ভালোবাসার এই বকবকুম দৃশ্য দেখে আমার মনে হলো তোর শয়তান বাপটা সব কিছু জানে, আর সে জেনে শুনে আমাকে কোনো কথাই বলেনি। দোষ যদি করে থাকি তাহলে আমি করেছি, দয়া করে আপনি আমার বাবাকে গালি দেবেন না। মুখ সামনে কথা বলবি শয়তানি মেয়ে। কেন আমি মুখ সামনে কথা বলবো না? আমি মুখ সামনে কথা বলবো না, কিছুতেই মুখ সামনে কথা বলবো না। কাকাবাবু, আপনি যা বলেছেন আমি তা কিছুতেই মানবো না। আপনার ছেলে বিদেশ যাত্রা যাওয়ার আগে আমি আপনার ছেলেকে গিয়ে বলবো, কল্যাণ তুমি শুনে যাও, তোমার বাবা মিথ্যা কথা বলে, তোমার এই প্রবঞ্চক বাবা তোমাকে ঠকিয়েছে, আমাকে। খবরদার আর এক পাও এগোবার চেষ্টা করবি না। ভালো করে শুনে রাখ, কল্যাণের সঙ্গে তোর শেষ দেখা হয়ে গেছে, আর কোনোদিন তার সঙ্গে তোর দেখা হবে না। দেখা হবে না বসবাবু, আমার মেয়ে তো আপনার ছেলেকে ভালোবাসে। ভালোবাসা? আরে না, ওটা ভালোবাসা নয় রে, ভালোবাসা নয়, ওটা হলো চড়াই পাখির বাসা। আমি এই মুহূর্তে ভেঙে তছনছ করে দেব। ভেঙে দেবেন? কেন তৈনত করে দেবেন বসবাবু? এই একটা ছোট লোক ড্রাইভার হয়ে তুই বীরেশ্বর বোসের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত চাইছিস? ভালো করে শুনে রাখ, আমি বীরেশ্বর বোস আমার কৃতকর্মের জন্য আজ পর্যন্ত কারোর কাছে আমি কোনো কৈফিয়ত দিইনি, আর তোকেও দেব না। আর শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে তোদের এই বাপ বেটিকে এই বাগান বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ,
কারণ কারণ দুধ কলা দিয়ে এই রকম কাল সাপিনি আমি পুষে রাখতে চাই না। শুনে রাখ। আমরা হ্যাঁ, তোরা তোরা শুনে রাখ, তোরা হচ্ছে একটা থার্ড ক্লাস, একটা ছোট লোক। আমার ছেলে কল্যাণের সঙ্গে তোদের এই দুঃস্বপ্ন দেখাটা না সম্পূর্ণ মিথ্যে। ভালো করে শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে তোদের এই বাগান বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সাথে আমি কল্যাণের বিয়ে দেব। এত বড় সর্বনাশ আপনি এমনি করে বলবেন না। আমি জোর হাত করে আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি, এমনি করে আমাদের ভালোবাসাকে আপনি তছনছ করে ছুঁড়ে ফেলে দেবেন। মেয়ের মতো করে যাকে মানুষ করেছেন তাকে পুত্রবধূ করে ঘরে তুলে নেবে, এই কথাটা দিয়ে দেবই বাবু। আমি আজ আমাকে কিরকম হলো বলতো ব্যাপারটা? মানে আমি বীরেশ্বর বোস কথা দিয়ে কথা রাখতে পারলাম না, হ্যাঁ? ব্যাপারটা ঠিক আছে, ঠিক আছে, আমি আর তোদেরকে কোনো কথা দেব না। এই মুহূর্তে আমি তোদের দুজনকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোর মেয়ে মঞ্জুরির মন থেকে আমি কল্যাণের নামটা মুছে দেব। আর আগামী 7 দিনের মধ্যে তোদের বাপ বেটিকে এই বাগান বাড়ি থেকে তাড়াবো, তাড়াবো, তাড়াবো। ওর মা ওঠ, চোখের জল মুখে তৈরি হয়ে নে মা। হ্যাঁ বাবা, যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, বিশ্বাসের কোনো মূল্য নেই, সেখানে আমরা থাকবো না বাবা, আমরা কিন্তু কোথায় যাব বলতো রে মা? যেখানে আমাদের দু চোখ যায় আমরা সেখানেই চলে যাব বাবা, আমরা সেখানেই চলে বললো জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। আবার সুখের আলো আসবেই আসবে, আবার সুখের আলো আসবে। কাঁদিস না রে মোজ রে নয়ন, কান্না হাসির বেলায় এই তো জীবন। কাঁদিস না রে মোজ রে নয়ন, কান্না হাসির বেলায় এই তো জীবন। বিদিরে আমি রতনের মুখে শুনলাম অঙ্গনা দিদিভাই নাকি বই খাতা নিয়ে ওই বাগনার দিকে এসেছে, কিন্তু কোথায় গেল? আমি কোথায় সব কাজ ফেলে আমি খবর দেবো বলে এসেছে, কিন্তু অঙ্গনা দিদিভাই দেখতে পাইনি। দেখি তো ওই ছাদের মাঝে ছয় দিদিভাই মন দিয়ে পরীক্ষা পড়ছে কিনা। দিদিভাই, আরে ও দিদিভাই, আরে পড়ছে পড়ছে বাদলদা পড়ছে, সামনে পরীক্ষা তো, তাই সে ছাতিম গাছের তলাতেই হোক বা অন্য কোথাও হোক, সে যে গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করছে, কারণ আজকালকার লেখাপড়া তো এটাই নিয়ম। মন্ডলী মশাই, আপনি দয়া করে হাসিটা বন্ধ করুন। জানো বাদলদা জানো, বাবার বন্ধু বীরেশ্বর কাকার এই চিঠিটা পাওয়ার পর থেকে আমি এতই আনন্দ পেয়েছি যে তাই 1000 বার হেসেও আমি যে ঠিক মতো প্রকাশ করতে পারছি না। হাই পোড়া কপাল। আচ্ছা
আচ্ছা বাদলদা, ওই তোমার নামে যে ছেলেটা রোজ বই খাতা নিয়ে অঙ্গনার সঙ্গে দেখা করতে আসে, ছেলেটা কে? হাই আমার পোড়া কপাল, তুমি তাও জানো না? তোমার বোন অঙ্গনা দিদির বন্ধু। বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমার লোক নয়, খুব ভালো ছেলে। ও পড়াশোনা নয়, একেবারে পাগল। দিন রাত বই খাতা নিয়ে অঙ্গনা দিদির সাথে দিন রাত আলোচনা করে। এই মন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়ায় চলো যাই, এখানে নয় চলো যাই, এখানে নয় দুজন দুজনে হারায়। এই মন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়ায় চলো যাই, এখানে নয় চলো যাই, এখানে নয় দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়। এই মন তোমাকে চাই। চিরি চিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো যখন। চিরি চিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো যখন। এই তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া। মন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়ায় চলো যাই, এখানে নয় চলো যাই, এখানে নয় দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। আরে এ যুগেই তো এরকমই ছেলের দরকার, ওরাই তো দেশের ভবিষ্যৎ, ওরাই তো সমাজের। ওসব কথা বাদ দাও দাদু, বলো বীরেশ্বর বাবু চিঠিতে কি লিখেছেন? শুনবে বাদলদা, শুনবে? তাহলে শোনো। উনি লিখেছেন, কল্যাণীও নিখিলেশ, আশা করি তোমরা কুশলে আছো। তোমার নিশ্চয়ই মনে আছে তোমার বাবার সঙ্গে আমার অতীতের কথা অনুযায়ী কল্যাণীয়া অঙ্গনা আমার ভাবী পুত্রবধূ। তাই তোমরা আনন্দ পাবে বলে জানাচ্ছি যে আমার বড় ছেলে তোমার ভগ্নিপতি কল্যাণ কয়েকদিন আগে বিশেষ শিক্ষা লাভের জন্য বিলেত গেছে। সে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেই আমি তোমার বোন অঙ্গনাকে পুত্রবধূ করে ঘরে আনবার জন্য ওদের বিয়ের দিন স্থির করব। ইতি আশীর্বাদক বীরেশ্বর বসু। ইস, অঙ্গনা দিদিভাইয়ের সত্যি ভাগ্য ভালো, তাই সে অত বড় ঘরে বউ হয়ে, বিশ্বাস করো আনন্দে আমার গান গাইতে ইচ্ছা রক্ষে করছে। করো বাদলদা, রক্ষে করো, এখন আর তুমি গান শুরু করো না। জানো বাদলদা, জানো বাবার বন্ধু বীরেশ্বর কাকার এই চিঠিটা পেয়ে আমি যেমন আনন্দ পেয়েছি, তিনি অঙ্গনাও ঠিক তেমনি আনন্দ পাবে। অথচ দুজনার আনন্দ দুরকম, কাজেই দুজনার দুরকম আনন্দের ঠেলায় ওই আনন্দ নামক ব্যাপারটা যে লজ্জায় পড়ে যাবে বাদলদা, লজ্জায় পড়ে যাবে। এই আপন বলা মানুষটাকে নিয়ে আমার যে কত সমস্যা, তার কোনো ঠিক ঠিকানা নেই। কলেজের ছাত্র পড়ায়, অথচ এখন বুদ্ধি শুদ্ধি হলো না। দেখি দেখি অঙ্গনা দিদিভাইকে কোথায় খুঁজে পাই। মাই সুইট লাভলি বাদলদা, এ কি তুমি তুমি এই বাগানে কি করছো?
কোন ফুল চাই? আপাতত আমার কোনো ফুলই চাই না। তোমার ফুল যে ফুটতে চলেছে সেই খবরটা আমি দিতে এলাম। তার মানে কি বলছো বাদলদা? সব কথা বলবো দিদি ভাই, সব কথা বলবো। তার আগে ওইখানে বসো। এই মরেছে তমাল, তমাল যে ওই কদম গাছের তলায় আমার জন্য অপেক্ষা করছে, ছাতিম গাছের তলায় বসে। হ্যাঁ, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। রবিবার দাবালো তোমার কাছে এসেছে? বাবা হ্যাঁ, মানে 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 আজ সামনে সামনে তো পরীক্ষা, তাই একটু পড়াশোনার নোটসের ব্যাপারে একটু আলোচনা করতে। আলোচনা করতে গিয়ে না বিবেচনা বোধ হারিয়ে ফেলো না বাদলদা। তামাল বাবু যতই তোমার বন্ধু হোক, আসলে সে ছেলে আর তুমি মেয়ে। উফ বাদলদা, আমি তো তোমাকে কতবার বলেছি যে তমাল ওরকম ছেলেই নয়। শোনো দিদি ভাই, নারী আর পুরুষের সম্পর্কটা অনেকটা ঘিয়ে আর আগুনের মতন। ঘিয়ের পাত্র যতই ভাবুক আমি খুব শক্ত, কিন্তু আগুনের পাশে থাকলে সে গলেই যায়। ও বাবা, পাগল না মাথা খারাপ? আমি 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 খুব ভালো করে জানি ওই তমাল ভীষণ ভীষণ ভালো ছেলে। ঠিক ওই কথাটা আমি তোমার দাদাকে বলেছি, কিন্তু 2 মাস হলো তোমার দাদা যেন একটু আনমনা মনে হচ্ছে। এবারটা কি বলো তো? আরে আরে বাবা রে বাবা, কি বলবো বলো তো, পড়াশোনার এত চাপ, উফ তাই জন্যই তো এরকম। রাত্রে ভালো করে ঘুমাতেই পারি না, এই যেই ঘুমাতে যাই ঘুমটা অমনি একেবারে চমকে চমকে। অবশ্যই সামনে পরীক্ষা তো। হ্যাঁ, পরীক্ষা মানে একেবারেই অগ্নি পরীক্ষা। কলেজের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে আমাদের লাইফটাই যে একেবারে স্পয়েল হয়ে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। তা তোমরা দুজনে যাতে ভালোভাবে পাস করতে পারো সেই চেষ্টাই করো। অঙ্গনা দিদি ভাই, তুমি এই চিঠিখানা বলো। চিঠি? আরে বাবা, কার চিঠি বলো তো বাবা? পড়ে দেখো না, বলেই সব বুঝতে পারবে যেন চিঠি পড়া লেখাপড়াকে এক করে ফেলে না। আমি গেলাম। ওহ, কি সাংঘাতিক লোক মাইরি। তারপর জেরা বাগানে ঢুকে একেবারে আমার পিলেটাই চমকে দিয়েছিল। না কি হলো? না না, এ হতে পারে না, এ হতে পারে না। না তোমার না, হে হতে পারে না, তোমার এ হতে পারে না। তুমি তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো তোমার সঙ্গে আমার বিয়ে না হলে আমার যে খুব কষ্ট হবে। আমি যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, তোমার বাঁচতে পারবো না। তুমিও বিশ্বাস করো অঙ্গনা, তোমার সঙ্গে আমার বিয়ে না হলে আমার জীবনটাই যে একেবারে ব্যর্থ হয়ে যাবে। কারণ আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি অঙ্গনা। হ্যাঁ তোমার, হ্যাঁ তাই জন্যই তো তোমাকে ভালোবেসে আমি সারাটা জীবন তোমাকে কাছে পাওয়ার আশায় আমার শরীরের সমস্ত যৌবন সব কিছু তোমাকে যে দান করেছি। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বাবার বন্ধুর ছেলেকে আমি কিছুতেই কোনো মতে বিয়ে করতে পারবো না, তোমার পারবো না। যা বাবা অঙ্গনা, তার জন্য এত কাঁদছো কেন তুমি? আরে বীরেশ্বর বাবুর বড় ছেলে কল্যাণের সঙ্গে তোমার বিয়ে হবে না। আমার পরীক্ষাটা হয়ে গেলে আমি ঠিক এই কথাটা তোমাদের বাড়িতে জানিয়ে দেবো। হ্যাঁ তোমার, হ্যাঁ তুমি যত তাড়াতাড়ি পারো দাদাকে সবাইকে আমাদের এই ব্যাপারটা কিন্তু তোমাকেই বলতে হবে, বুঝেছো? তুমি তো জানো এই 2 মাস ধরে আমি খুব দুশ্চিন্তায় আছি গো, খুব কি হলো অঙ্গনা? তুমি কি অসুস্থ? তোমার আমার সন্দেহটা ঠিক হয়েছে তোমার। আমি তোমার তোরে যে সন্দেহটা করছিলাম সেই সন্দেহটা ঠিক হয়ে গেছে তোমার। এই তোমার, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। তা হতে পারে না। এই তোমার, এসব তুমি কি বলছো? হতে পারে না মানে? তুমি হয়তো কায়দা করে অন্যের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। না তোমার না, তুমি তো ভালো করে জানো আমি কখনো কোনো ছেলের দিকে ফিরেও তাকাই না, কোনো ছেলের সঙ্গে আমি ভালো করে কথাও বলতে পারি না। তুমি ভুল করছো তোমাল, আমি তোমাকে ভালোবাসি তোমাল। আমো, আর সতীগিরি বলাতে হবে না। আমি এই চললাম, আর কোনোদিন তোমাদের বাড়িতে আমি আসবো না। বিয়ে করবে না
তোমার, বলো না তুমি আমাকে বিয়ে করবে না। আরে পাগল না মাথা খারাপ? আমরা আমরা হলাম এই যুগের ছেলেরা, ভোমরার মতো ফুলে বসি কিন্তু বাসা বাঁধি না। আসি অঙ্গনা, আমাকে যে আবার নতুন করে ফুলের সন্ধান করতে হবে। ভোমরা হয়ে একটা ফুলের মধু খেলে কি হয় বলো? আরে হ্যাঁ, পৃথিবীটা তো গোল। তাহলে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি এখন আসি। তমাল আমাকে ছেড়ে চিরদিনের মতন চলে গেল। তবে তবে তমালকে কখনো কোনোদিনও সত্যিকারের আমার এই মনটাকে ভালোবাসেনি। তমালকে ভালোবেসেছিল শুধু আমার এই শরীরটাকে, আমার এই যৌবনটাকে। কিন্তু আমি তো আমার তমালকে সত্যিকারের মন প্রাণ থেকে ভালোবেসেছিলাম ঠাকুর। তাহলে কেন আমার সঙ্গে এমন করলে? বলো না ঈশ্বর, কেন এমন করলে? আমি এখন কি করব? আমি যে তমালের সন্তানের মা হতে চলেছি, এই কথাটা আমি আমার দাদা বাদল দা, এই সমাজের সবাইকে আমি কেমন করে বলবো? না ভগবান না, আমি কিছুতেই এই মুখটা আমার দাদার সামনে নিয়ে যেতে পারবো না। তাই তো হ্যাঁ, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই। ঈশ্বর, আমি আত্মহত্যা করব। আছে রে হতভাগ্য আছে। দাদা, আমি যে মাধবী লতার আড়ালে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি। দাদা বিশ্বাস করো দাদা, আমি কিছু বুঝতে পারিনি, ভুল করে। চুপ কর তো অঙ্গনা, আগে তোর সব কথা আমি করে ফেলবো। আগে তুই তোর চোখের জল মুছে নিজেকে শক্ত করে নেব। আর এই দুর্ঘটনার কথা ওই বাদল দাও যেন জানতে না পারে রে। দাদা চোখের জল মুছে আগে তুই আমার কথাগুলো শোন। কাল সকালে তোকে আমার সঙ্গে মালদহ যেতে হবে রে। মালদহ? হ্যাঁ, মালদহ। আমি যে মালদহ কলেজে 1 বছরের জন্য লেকচারার হয়ে যাচ্ছি দাদা। আর ওখানে গিয়ে তোর এই বাচ্চাটাকে আমি না, এমন করে তুমি বলো না দাদা, এমন করে বলো না। আমি আমার ভালোবাসার সন্তানটাকে নিজের হাতে খুন করতে পারবো না দাদা। মা হয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো, আর আমার এই সন্তানটা পৃথিবীর আলো দেখবে না। আমি পারবো না দাদা, তুমি আমায় ক্ষমা করো। ঠিক আছে রে পাগলি, ঠিক আছে। আগে কাল আমার সঙ্গে চলতো, তারপর নয় যাও একটা ব্যবস্থা করা যাবে। দাদা, ওরে নারী জীবনের মাতৃত্বের স্বাদ, যে স্বাদ স্বর্গ সুষমায় চড়ানো থাকে, নারীর দেহে মনে স্বপ্নে সাধনা। আমি কি আমার মনের সেই সাধনার তপবনে ঝড় তুলতে পারবো? আমি জানি না রে, আমি জানি না। মাঝি রে, মাঝি রে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল। আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল মাঝি রে। সুজন মাঝি রে,
একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি। একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি। এমনি হবে সে কি জানতো, এমনি হবে সে কি জানতো। মঞ্জুদি বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, বলো দোষ। ভালোবাসা দিয়ে বাঁধা বাসা ভেঙে গেছে ঝড়ে সেই আশা। ভালোবাসা দিয়ে বাঁধা বাসা ভেঙে গেছে ঝড়ে সেই আশা। নীর ফিরে যেত সেদিন কোনোদিন জানতো, নীর ফিরে যেত সে কি কোনোদিন জানতো। বলো দোষ, বলো দোষ। বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি। এমনি হবে সে কি জানতো, এমনি হবে সে কি জানতো। বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি। একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, বলো। একি, তুমি অমন করে কাঁদছো কেন? তুমি নার্সিং হোমে ডিউটি যাবে না? তাই তো, ডিউটির টাইম হয়ে গেছে। ভাগ্যিস তুই আমাকে স্মরণ করে দিলি, আমার তো মনেই ছিল না। তাই তাড়াতাড়ি গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। একটা কথা জিজ্ঞাসা করো মঞ্জুদি, আমি তো নতুন ক্লাসে কাজে এসেছি, আমি তোমার সব কথা কিছু জানি না। তুমি লক্ষ্য করে রেখেছি তুমি ডিউটি থেকে এসে কোয়ার্টারে একটা ডুবলে ডুবলে কাঁদো। কেন গো মঞ্জুদি, কেন? সব জ্ঞানের উত্তর সব সময় দেওয়া যায় না রে জনি, সব সময় দেওয়া যায় না। আমি যে তোমার ছোট ভাই মঞ্জুরি, দিদি দুঃখের কথা কি ভাইকে বলা যায় না? মনে হয়তো যায়, কিন্তু সে ঠিক এই মুহূর্তে সে কথা আমি বলতে পারবো না রে জনি, আমি বলতে পারবো না। কেন কেন পারবে না মঞ্জুদি, কেন পারবে না? আচ্ছা আচ্ছা মঞ্জুদি, তুমি কি কোনোদিন কাউকে ভালোবেসেছিলে? তবু যখন তুমি আমাকে অতই সন্দেহ করছো, তখন তোমার সন্দেহাতীত করার জন্য আমার হাতের এই নাম লেখা আংটিটা আমি তোমার আঙুলে পরিয়ে দিলাম। মঞ্জু, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। মঞ্জুরি, সে কথা বললে যে আমি এক পাও চলতে পারবো না। সে আজ এমন বাধারে জনি, সে আমি জীবনে কখনো কোনোদিন ভুলতে পারবো না, আমি ভুলতে পারবো না।
নিশ্চর্য মেয়ে ওই মঞ্জুরি। নার্সিং হোমে আসে ডিউটির আগে যখন তখন ভেঙে পড়ে অবসানে। তাহলে কি আমার ধারণা সত্যি? তোমারই অনুমান সত্যি। আয়ুত্ত জেঠু, সে এক দুঃখের কথা রে জনি। মঞ্জু কল্যাণ বলে একটা ছেলেকে ভালোবাসতো, হয়তো ওদের বিয়েও হয়ে যেত, কিন্তু বাচ্চা হলো ওই ছেলেটির বাবা। কল্যাণ বিলেত চলে যাবার পর তার বাবা মঞ্জুকে আর আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল 10 মাস আগে। তারপর কি হলো? কি আবার হবে? বাপ বেটিতে চলে এলাম এই উত্তরবঙ্গের এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে। জেঠু, মঞ্জু কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লো। আমি ওকে চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম ওই ডাক্তার দীপঙ্কর বাবুর কাছে। আমাদের দীপঙ্কর স্যার, হ্যাঁ। আমাদের নার্সিং হোমে ভালো ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার বাবু মঞ্জুকে দেখে আর আমার মুখের সব কথা শুনে সেদিন বলেছিল কি? মঞ্জুটাকে কাজের মধ্যে জড়িয়ে রাখতে না পারলে ও হয়তো পাগল হয়ে যাবে। কিন্তু আমি তখন ডাক্তার বাবুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ডাক্তার বাবু মঞ্জুকে আপনি বাঁচান, যা হোক একটা কাজ দিয়ে। বুঝেছি। আর আমাদের ডাক্তারবাবু সেদিনেই নার্সের চাকরি দিয়েছিল মঞ্জুদিকে। শুধু মঞ্জুকে কাজ দেয়নি বাবা, আর আমাকে দিয়েছিল এই ড্রাইভারের কাজ। উনি সেদিন দয়া না করলে মঞ্জু হয়তো পাগল হয়ে যেত। জেঠু, আর আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। তাই সেদিন থেকে ডাক্তার দীপঙ্কর বাবু আমার কাছে মানুষ নয় রে, দেবতা। না না না, আমি দেবতা নই, আমি মানুষ, আপনাদের মতো সামান্য একটা মানুষ। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। ডাক্তার বাবু, জানি কাল রাত্রে তোমাকে যে পেশেন্টের ব্যাপারে আমি কথা বলেছিলাম, সেই পেশেন্টটা নিশ্চয়ই আমাদের মেটারনিটি হোমে ভর্তি হয়েছে। এতক্ষণ হয়তো প্রসব করেও ফেলতে পারে। বাইরে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো ওই পেশেন্টটার যেন কোনো ডিস্টার্ব না হয়। জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করো, টেক কেয়ার করো। আমি এখনই যাচ্ছি ডাক্তারবাবু। ঠিক আছে গিয়ে বুঝতে পারবো মেয়েরা কই সব ত্যাগ করছে, ছেলে না মেয়ে। জানেন আদিত্যবাবু, কেসটাকে নিয়ে আমি ভীষণ চিন্তার মধ্যে আছি। কেন ডাক্তার আরে বাবু? কেন কি বলছেন, আসলে কি জানেন, ওই যে মেয়েটির বাচ্চা হয়েছে, ও মা হয়েছে ঠিকই, কিন্তু ওর এখনো বিয়ে হয়নি। তবে আর বলছি ও সেটা আসলে আমার একটা বন্ধুর বোন। আসলে কি জানেন, আজ থেকে 8 মাস আগে আমার বন্ধু তার 2 মাসের কুমারী অন্তঃসত্ত্বা বোনকে কাউকে কিছু না বলে আমার এখানে রেখে চলে যায়। এই শহরে এসেই বোধহয় আপনার সঙ্গে দেখা করেছিলেন। হ্যাঁ, শহরে এসে দেখা করে আমাকে সব কথাই বলেছিল। কি আশ্চর্য! হ্যাঁ, আমি নিখিলেশকে সব কথা বলেছি। আরে কি আশ্চর্য! আরে বাবা, এতে আশ্চর্য হওয়ার কি আছে? বন্ধুর বিপদে বন্ধু তো বন্ধুর কাছে আসবে, এতে আশ্চর্য আবার কি আছে? আরে অবশ্য ঠিক। আরে দূর মশাই, এই বলছেন আশ্চর্যতে, আবার বলছেন তা অবশ্য ঠিক। আপনার মাথা পাতা একটু কি ডিস্টার্ব হচ্ছে নাকি? তা হয়তোই স্বাভাবিক। কাল সারা রাত তো আপনি আবার গাড়ি টাড়ি চালিয়ে এসছেন, তো ঘুম হয়নি। যান আদিত্যবাবু, যান, তাড়াতাড়ি গিয়ে বরং একটু আপনি ঘুমিয়ে পড়ুন। আরে আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলেন? তা আপনি এখানে জেগে আছেন কি করে? আপনি কি আবার ঘুমিয়ে মানে জেগে ঘুমিয়ে থাকেন নাকি? আরে না ডাক্তার বাবু, না, এই অভাগা আদিত্য ড্রাইভার ঘুমিয়ে জেগে থাকে। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই এই মানে আমার বোন, মানে আপনার ওই মেয়ের সঙ্গে আপনার কিছু একটা ঝগড়াঝাটি হয়েছে, তাই আপনার মাথা পাতা গরম হয়ে যায়। আরে বাবা মঞ্জু, কি তুই তো তোরও তো বয়স হয়েছে, বুড়ো বাপটার সঙ্গে তুই এমন কেন ঝগড়া করিস? মঞ্জু, এদিকে আয়, তোকে আজকের আমি যদি সাহায্য করতে না পারি তো আমার নাম ডাক্তার দীপঙ্কর নয়। সে তো অনেকক্ষণ আগে নার্সিংহোমে চলে গেছে। ও, আমি বুঝতে পেরেছি। আমার চিৎকার হাঁকাহাঁকি শুনে এতক্ষণ নিশ্চয়ই নার্সিংহোমে ভয়ে চলে গেছে, না? আরে না ডাক্তার বাবু, না, সে অনেকক্ষণ আগে চলে গেছে। আর যাবার সময় বলে গেছে। কি বলে গেছে? বাবা, ডাক্তার দাদা নার্সিংহোম থেকে ফিরলে তুমি তাকে নিজের হাতে চা করে দিও। চা?
আচ্ছা এই আমি মানে আমি সকাল থেকে বোধহয় চা ফা খাইনি না। আরে আমি তো করে দিইনি বলে চা আপনি করবেন কেন? আমার বাড়িতে কাজের মেয়ে নেই, আপনি যান গিয়ে কাজের মেয়েকে বলেন 2 কাপ চা করে দিতে। 1 কাপ চা আপনি খাবেন, 1 কাপ আমি। তবে কিন্তু মঞ্জু ফিরলে বলবেন চাটা আপনি করে দিয়েছেন। যাক বাবা যাক, সমস্যা সমস্যা না 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 সমস্যা মিটে গেছে বলছি কেন, সমস্যা তো মেটেইনি, আসল সমস্যা তো এখনো বাকি পড়ে আছে। আরে বাবা নিখিলেশ, যতই আমাকে বলুক, যতই আমাকে বোঝাক, আমি তো একটা মানুষ তো নাকি? মানুষ বলেই তো এই ভয়ঙ্কর অনুরোধটা আমি তোর কাছে করেছি রে দীপঙ্কর। মানুষ হলে কি আমি করতাম? কিন্তু তুই বলতে পারিস তোর ওই কুমারী বোনের বাচ্চাটাকে আমি কি করবো, আমি কার কাছে দেবো? তুই বলতে পারিস? তুই তো জানিস আজকালকার মেয়েরা নিজেদের বাচ্চাকেই দেখতে চায় না, আর পরের বাচ্চাকে কি করে দেখবে? না 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 কিন্তু যেমন তেমন প্রকারে আমার অনুরোধ তোকে রাখতে হবে ভাই দীপঙ্কর। কিন্তু না না কোনো কিন্তু নয় রে দীপঙ্কর। আমি তোকে কথা দিচ্ছি, ওই বাচ্চাটাকে মানুষ করবার সমস্ত খরচ আমি বহন করব। আপাতত শুধু তুই আমাকে এই লজ্জার হাত থেকে বাঁচা ভাই দীপঙ্কর, না হলে আমি আমার এই সংসারের কাছে, এই সমাজের কাছে আমি যে মুখ দেখাতে পারবো না রে দীপঙ্কর। প্লিজ প্লিজ ভাই দীপঙ্কর প্লিজ। আমি তো সমস্যাটা এক্স্যাক্টলি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আসলেই তো ওই অঙ্গনার আমার বিয়ে টিয়ে দিত। আচ্ছা বলতো অঙ্গনা এখন কি করছে? একটা পুত্র সন্তান প্রসব করে সে অজ্ঞান হয়ে গেছে। আমি জানতাম কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, সন্তান প্রসব করে ও নিশ্চয়ই আনকনশাস হয়ে যাবে। ওর সেন্স পেটাতে আরো কিছুটা সময় নিতে হবে। তাহলে তুই আর দেরি করিস না ভাই দীপঙ্কর, তুই আর দেরি করিস না, যেমন তেমন প্রকারে ওই বাচ্চাটাকে তুই সরিয়ে দে ভাই। কিন্তু আমি কি করি বলতো, কি করবি সেটা তুই জানিস, আমি জানি না। আমি এখনো বাচ্চাটাকে নিয়ে আসতে যাচ্ছি। নিখিলেশ, এখন তুই ভেবে দেখ বাচ্চাটাকে নিয়ে তুই কি করবি? কাউকে দিয়ে দিবি নাকি ওই অনাথ আশ্রমে রেখে দিয়া? নিখিলেশ, নাকি ওই বাচ্চাটার গলা টিপে তুই? আমি কিচ্ছু জানি না রে, আমি নিখিলেশ, না 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 এ কেমন করে হয়? আমার যে কথাটা শুনে আমার কণ্ঠ রোদে হয়ে আসছে, কণ্ঠ আমার রুদ্ধ বাজিকে বাসি সঙ্গীত ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার বন্ধু স্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে ঈশ্বর আমাকে কি কঠিন বিপদের মধ্যে তুমি আমাকে ফেললে, আমাকে কোন কঠিন বিপদের আমি নিখিলেশের কথা শুনে আমি যদি বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখার আগে আমি সরিয়ে দিই, না 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 কেউ আমাকে ক্ষমা করবে না, কারণ ওই বাচ্চাটার মৃত্যুর জন্য আমিই থাকবো। ওকেই তো পৃথিবীতে তো সহজেই এসেছে, তাহলে কোন পাপে ওর মৃত্যু হবে? না 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 আমি ডাক্তার হিসেবে, মানুষ হিসেবে আমার পক্ষে এটা কিছুতেই করা সম্ভব না। কিন্তু এদিকে আমি কি করি? নিখিলেশ আমার বন্ধু, অঙ্গনা আমার বোনের মতো, ওদের এই বিপদের দিনে আমি যদি কি আতাছাড়া সমাজের প্রতি আমারও একটা দায়িত্ব আছে, আমি কি করি? এদিকে আবার লোডশেডিং। কেউ জানতে পারেনি নার্সিংহোমের লোডশেডিং এর অন্ধকারে আমি চুপি বাচ্চাটাকে নিয়ে এসেছি। এখন তুই বল দীপঙ্কর, এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? কার কাছে দেব? আমি এখন কি করব? তাই তো কি করা যায়? বাচ্চাটাকে আমার কাছে দিন। সিস্টার, কি বলছিস মঞ্জু? তুই কি বলছিস? ঠিকই বলছি। আপনারা কোনো দ্বিধা করবেন না, কোনো সংকোচ করবেন না। আমি কথা দিচ্ছি এই ঘটনাটা কেউ কোনোদিন জানতে পারবে না। আমার মৃত্যুর আগে পর্যন্ত এই ঘটনা জানতে পারবে না। কিন্তু মঞ্জু, তুই তো এখন কুমারী, তুই বাচ্চাদের স্বাদ কেমন করে পাবি? তুই বলতে পারিস কেমন করে তুই পাবি? দাদা, ওই ফুটফুটে সন্তানটাকে আমি মায়ের মতো করে কোলে তুলে নেব। আমি ওর চিরকালের জন্য মা হয়ে গেলাম। মঞ্জু, আই ঘুমাই রে চোখের কনায় রে, আই ঘুমাই রে চোখের কনায় রে, আমার সোনা মনের চোখে
কি করলি রে মা বন্ধু, তুই কি করলি? একজন মায়ের যা করা উচিত আমি তাই করেছি বাবা, আমি তাই করেছি। ঘুম আসেনি কাল সারা রাত আমার আর ছোটদার চোখে একটু ঘুম আসেনি। কতদিন পরে বড়দা বিলেত থেকে বাড়ি ফিরে আসছে, এই কথা শোনার পরে কি কোনো ভাই বোনের চোখে ঘুম আসে? এখন তো দেখি ছোটদা কোথায় গেল। ছোটদা, এই ছোটদা! এই তুই এমন চিৎকার করছিস কেন রে? কি বলি ছোটদা? আমি পেদনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটা পেদনি পেদনি পেদনি। ঠিক আছে, পর্দে বাড়ি এলে না তোকে একেবারে আমি টাইট করে দেবো, টাইট। আরে যা 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 যা, বড়দা তোর কথা একদমই শুনবে না। আরে শুনবে শুনবে, কারণ দাদা তোর চেয়ে আমাকে বেশি ভালোবাসে। মোটেও নয়, দাদা আমাকেই বেশি ভালোবাসে। ঠিক আছে, অসম্ভব না, মোটেও অসম্ভব নয়। একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। বাজে কথা বলছি? তাহলে শোন, বল। দাদা বিলেতে যাওয়ার দিন হ্যাঁ, বলেছিল মাই দিয়ার মঙ্গল। আমি বল। কি বলেছিল শুনি? বলেছিল শিবানী আমি বিলেত থেকে ফেরার সময় তোর জন্য দামি দামি কসমেটিক নিয়ে আসবো, সেই সঙ্গে একটা দামি পেন আর একটা দামি ইজওয়াচ। তাহলে শোন, বড়দা যা তোমাকে কি বলেছিল জানিস? কি বলেছিল শুনি? বলেছিল মাই দিয়ার মঙ্গল তোর জন্য নিয়ে আসবো জামা প্যান্টের পিস আর বিলেতের হাই কোয়ালিটির গেঞ্জি এবং 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 একটা ফার্স্ট মডেলের টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার? কি রে পেদিনি, এমন বেলুনের মতন চুপসে গেলি কেন? কি? আমি চুপসে? না গো দিদিমণি, তা কেন, তপসে। শুধু তপসেই নয়, গোটা একটা কাতলা, ভেটকি, গলদা চিংড়ি। এত রকমের মাছ কিনেছো ভগবান দা? তা কিনবো না? বাজার যাবার সময় কর্তাবাবু বললেন, ভগবান তোর বড় দাদা বাবু কতদিন পর বাড়ি আসছে, তুই যেন ভেটকি আর গলদা চিংড়ি অবশ্যই আনবি। ভগবান আচ্ছা বলে যেই বাড়িয়েছে অমনি পিছন থেকে গিন্নিমা বললেন, বললেন কাতলা আর তপসে খেতে খুব ভালোবাসে, তুই এগুলি অবশ্যই কিনবি। আমি বাজারে গিয়ে 4 রকমের মাছ কিনলাম আর সেই সঙ্গে তোমার জন্য 4টি কুচা চিংড়ি এনেছি, কারণ তুমি তো কুচো চিংড়ি। আমি কুচো চিংড়ি? হ্যাঁ, ওই কচু দিয়ে জমবে ভালো। ভগবানের পিঠা তুমি কিল মারলে দিদিমণি, দেখে নিও তোমার বিয়ে হতে দেরি হবে। না ভগবান দা, ওই পেদনিকে বেশি দিন বাড়িতে রাখা যাবে না,
কারণ নিখিলেশদার বোন ওই অঙ্গনার সঙ্গে বিয়ে হলেই ওই কুচো চিংড়িটাকে বিদায় করে দেবো। তাহলে আমরা পর দুটো বিয়ের ভোজ খাবো। আরে বড় বাবুর বিয়ের কথা আজই পাকা হয়ে গেল। তার মানে আরে তোমরা জানো না বুঝি? আমি তো বাজার সময় দেখে গেলাম নিখিলেশ বাবুর ছোট ভাই ইঞ্জিনিয়ার অনিমেষ বাবুর সঙ্গে কর্তা বাবু এই ব্যাপারেই কথা বলছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, ধরে নাও বড় দাদা বাবুর বিয়ের ফুল ফুটেই গেল। দাদা বাড়িতে এসেই শুনবে বাবার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে দাদার বিয়ের কথা একেবারে ফাইনাল হয়ে গেছে। এই জানিস ছোটা আনন্দে না আমার গান গাইতে ইচ্ছে করছে। হ্যাঁ রে, আমার গান গাইতে ইচ্ছে করছে। তুই শোন, আমি গাইছি। বাজবে সানাই মিলন রাগে, বাজবে সানাই মিলন রাগে, লাগবে কত ধুম, লাগবে কত ধুম, লাগবে কত ধুম। পাড়া পড়শি দু চোখ থেকে, পাড়া পড়শির দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম, লাগবে কত লাগবে কত বাজবে সানাই মিলন রাগে, বাজবে সানাই মিলন রাগে, লাগবে কত লাগবে কত লাগবে কত শাক বাজবে উলুধ্বনি দেবে কত মেয়ে, কত মজা হবে সে আনন্দে গান গেয়ে। বাজবে উলুধ্বনি দেবে কত মেয়ে, কত মজা হবে সে আনন্দে গান গেয়ে। হাসি খুশি উঠবে তুফান, হাসি খুশি উঠবে তুফান, যেন বসন্তের মরশুম, লাগবে কত লাগবে কত পাড়া পড়শির দু চোখ থেকে, পাড়া পড়শির দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম, লাগবে কত লাগবে কত লাগবে কত ধুম। বিয়ের উপলক্ষে আমরা অ্যাডভান্স গান গাইছি। হ্যাঁ, ছোট তো ঠিক কথাই বলেছে মা। কিন্তু তোমার মুখটা এত গম্ভীর কেন মা? আমি তো বুঝতেই পারছি না। হাসো না মা, হাসো। কতদিন পর বর্দা বাড়ি ফিরে আসছে, বাড়ির সবাই তো হাসছে, তুমি না হাসলে কি মানায় মা, মানায়? আমি যে কেন বুঝতে পারছি না সেটা তোরা বুঝবি না। বুঝেছি মা, বুঝেছি। কি বুঝেছিস রে মঙ্গল? তুমি যার কথা ভেবে ভেবে আজও কষ্ট পাচ্ছ, যার তার কথা আজও আমি ভুলিনি মা, ভুলতে পারিনি। মঙ্গল, কিন্তু এই মিথ্যের আনন্দে দিয়ে তুমি সত্যিকারের দুঃখটাকে রাখতে রাখতে পারতাম, কিন্তু কিন্তু তোমাকে দেখার পর আর আমি পারলাম না মা, আর আমি পারলাম না মা।
আমি পারলাম না। পারিনি পারিনি, হতভাগী মঞ্জুরির কথা আজও মঙ্গল ভুলতে পারিনি। কি করে ভুলবে? এই বাড়ির আনাচে কানাচে তো মঞ্জুরির স্মৃতি জড়িয়ে আছে, ছিটিয়ে আছে। আমার স্বামী যতই বলুক যে মঞ্জুরি আর তার দাদাই গ্রাম ছেড়ে চলে গেছে, আমি বিশ্বাস করি না। আমি তো আসল ঘটনাটা জানতে পেরেছি। আমি যদি আগে জানতে পারতাম তাহলে কিছুতেই আমার স্বামীকে এই কাজটা আমি করতে দিতাম না, কিছুতেই না, কিছুতেই না। তুমি আবার সেই শয়তানি মঞ্জুরিটির কথা ভেবে কাঁদছো? না, আমার তোমার কি মনে নেই যে অনিমেষ ছুটি নিয়ে এসেছে বিয়ের দিন ফাইনাল করতে? হ্যাঁ, আমার মনে আছে। মনে আছে তো? এইভাবে কান্নাকাটি করছো কেন? কল্যাণ আজ বিলেত থেকে বাড়ি ফিরবে শুনে অনিমেষ তার অফিসের ছুটি নিয়ে এখানে এসেছে বিয়ের দিন ফাইনাল করার জন্য। সে যখন কোনোভাবে জানতে পারে যে, কোনোভাবে একবার যদি বুঝতে পারে যে একটা ছোট লোক ড্রাইভারের সঙ্গে কল্যাণের সম্পর্ক ছিল, তাহলে কি তাদের বোনকে এ বাড়িতে বিয়ে দেবে? তুমি কি একবারও কল্যাণের কথাটা ভেবেছো? একবার কি চিন্তা করে দেখেছো? সেই যদি কখনো জানতে পারে যে তুমি তার ভালোবাসার মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তখন কি হবে? কি আবার হবে? নতুন বউ পেয়ে সে সবকিছু ভুলে যাবে। আমার বউ অঙ্গনা বউ হয়ে বাড়িতে এসে পড়ে, হ্যাঁ। তুমি সব কিছু ভুলে যাবে। অনিমেষ, দেখো, বিশ্বাস করেন কাকুবাবু, হ্যাঁ, এই বিয়ের ব্যাপারটা অঙ্গনাকে হাই এডুকেশন দিয়েছি, শিক্ষায় দীক্ষায় সে এখন অন্যরকম হয়ে গেছে। একদম ঠিক কথা বলেছো। দেখো, আমি বলছিলাম কি, বিয়ের ব্যাপারে তো আমাদের এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আমি কিন্তু আর দেরি করতে চাইছি না, নাকি বলো মমতা? হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু কাকিমা কিন্তু করবেন না। দাদাকে আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, সঙ্গে আমিও আসবো। আর আপনারা দু স্বামী স্ত্রী মিলে আর আমরা দু ভাই মিলে একসঙ্গে বিয়ের দিনটা ফাঁকা করে আসবো। তাহলে আজকের আসিবে কাকাবাবু। এই এসো এসো এসো। আরে তাহলে আসি কাকিমা, এলাম তাহলে, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো অনিমেষ, এসো। এই যে মমতা, অনিমেষের সামনে তুমি মুখটা এমন গোমড়া করেছিলে কেন? তোমার এই দামড়া জালের ভিতর আমি নিজেকে মাছের মতো আটকে রাখতে পারিনি বলে। অনিমেষ আর কিছুক্ষণ এই বাড়িতে থাকলে সে হয়তো সন্দেহ করতো। আলোই তো হতো। তোমার এই অদ্ভুত চরিত্রের টুকরোগুলো একটা করে সংগ্রহ করে নিয়ে যেতে। আমি তোমাকে এখনো সাবধান করে দিচ্ছি, কল্যাণ বাড়ি ফেরার পর সে যেন আসল ঘটনাটা জানতে না পারে। ভুলে যাচ্ছ রাধার পায়ের নুপুরের আওয়াজে কৃষ্ণ যেত গোপন অভিসারে। মমতা, তুমি কি মানুষের জীবনটাকে ভেবেছো কাব্য? আগে তাই ভাবতাম, কিন্তু এখন অন্য কিছু ভাবি। কি বললে? হ্যাঁ, ঠিকই বলেছি। অনেক টাকার মালিক তুমি, এখনো তোমার মনে অনেক আকাঙ্ক্ষা। তাই দুরাশার মাঝখানে দাঁড়িয়ে বেদব্যাসের মতন কল্পনার মহাভারত লিখতে চাইছো। আমার হ্যাঁ, তোমার কাছে দুটো ছেলে মেয়ের ভালোবাসা সব মূল্য খোলা চেয়েও কম। একদম বাজে কথা বলবে না মা, একদম বাজে কথা বলবে না। মা, তুমি কি সত্যি আমাদের সুখের সংসারে আগুন না লাগিয়ে তুমি ছাড়বে না? দাদা বাড়ি এলে তোমাকে বলতেই হবে। সেখানেই কথা না যদি বলে। আমি জানি মঙ্গল, তুমি কি বলতে চাইছো, যে মঞ্জুরি একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে চলে গেছে। তো কিন্তু ভালো করে শুনে রাখো, আমার শেখানো কথাগুলো যদি না বলে তাহলে আমি বুঝিয়ে দেব যে আমি বীরেশ্বর বোস। আমার দাপটে বাঘে বলদে এক ঘাটে জল খায়। মঞ্জুরি একটা ছেলের সঙ্গে অবৈধ মেলামেশা করে সে বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। চালাকি করে মিথ্যা কথা বলে কারোর কখনো মঙ্গল হয়নি বাবা। তার চেয়ে দাদার আইকিউ অনেক অনেক বেশি, তার উপর সে বিদেশ থেকে নিয়ে এসেছে শিক্ষা। তাই আমার বিশ্বাস তোমার শেখানো মিথ্যে কথাগুলো শুনে সে কিছুতেই বিশ্বাস করবে না। মা মা ওই দাদা এসে গেছে বাবা,
দাদা এসে গেছে। এসে গেছে, বড় বাবু এসে গেছে। কল্যাণ গাড়ি এসে থেকে গেছে। নেমে আমার মাথায় এই বাক্সটা তুলে দিয়ে হাত দেখতে আসছে। এই তো তোমরা সবাই এখানে আছো। মা 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 তুমি ভালো আছো? ভালো আছিস ভাই? পড়াশোনা ভালো হচ্ছে? ভালো হচ্ছে। ভালো আছে দাদা? ভালো আছিস বোন? খুব ভালো আছে। আরে আরে ভগবান দা, বিগ পেজটা মাথায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, বাড়ির ভিতরে নিয়ে যাও। আমার ভাই বোনের জন্য বিদেশ থেকে আমি যা যা এনেছি সব কিছু খুলে দেখিয়ে দাও। আরে যাও। তাহলে তত্তর করে আমার সঙ্গে চলে আসো, আমি বাক্সটা দিলে দেখিয়ে দিই। আরে কিরে মঙ্গল, আরে তুই গেলি না? আরে যা যা, বাড়ির ভিতরে গিয়ে দেখে নে আমি যা যা বলেছিলি তাই তাই এনেছি কিনা। যা। তার চেয়ে তুমি অনেক বেশি নিয়ে এসেছো দাদা। তার মানে তুমি বিদেশ থেকে নিয়ে এসেছো অনেক বেশি শিক্ষা, অনেক বেশি আলো, আর অনেক বেশি বিশ্বাস। বাবা বাবা মঙ্গলটা বড় হয়ে খুব সুন্দর কথা বলতেছে কিন্তু, তাই না বাবা? তুই একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। এ কি মা, তোমার মুখটা আমার ম্লান দেখাচ্ছে কেন? মা তোমার কি শরীর খারাপ মা? না বাবা, আমার শরীর খারাপ না, আমার শরীর খারাপ না। শোন না, শোন, আমি ভেতরে যাচ্ছি, তুইও ভেতরে আয়। শোনো মা, মা মা, আমি তো তোমাদের সবাইকে দেখছি মা, কিন্তু মঞ্জুরি মঞ্জুরি কোথায় মা? প্রচন্ড কুয়াশায় আমির মঞ্জুরি ঝরে গেছে বাবা। তার মানে চুপ করে আছো কেন মা? বলো মা, বলো তুমি কি বলতে চাইছো? তোমার বাকি কথাগুলো কি বলো? আমার বাকি কথাগুলো তুই তোর বাবার কাছ থেকে শুনে নি। এর বেশি মা আমি আমি তোকে কিছু বলতে পারবো না বাবা, কিছু বলতে পারবো না, মা কিছু বলতে পারবো না। মা শোনো মা, মা শোনো। কি হয়েছে বাবা? মা অমন করে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? মঞ্জুরি কোথায় বাবা? মঞ্জুরি, হ্যাঁ মঞ্জুরি মঞ্জুরি মঞ্জুরি। শোন না কল্যাণ, তুই চলে যাবার 1 মাস পর জানিস বাবা, 1 মাস পর মঞ্জুরি না একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তার বাবাকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে গেছে। তোমার বাবা যদি আমাদের ভালোবাসাকে মেনে না নেয়, আচ্ছা আচ্ছা তুমি যে বিলেতে যাচ্ছ সেখানে গিয়ে আবার কোনো মেম সাহেবের সঙ্গে প্রেম টেম করে বসবে না তো? না কোনো প্রেম টেম করে বসবে না তো? না কোনো প্রেম টেম করে বসবে না? না, এটা কিছুতেই সত্যি হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কল্যাণ তুই বিশ্বাস কর, মঞ্জুরির মতো মেয়ে যে এমন কাজ করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে। না আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, তাই শোন, আমি না আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে না তোর না বিয়ের বাবা দিনটা না, ঠিক এটা করেছি। কিছুতেই আমি বিশ্বাস করতে পারছি না। আমার মন বলছে এর মধ্যে একটা মিথ্যা লুকিয়ে আছে, ভয়ঙ্কর মিথ্যা। মঞ্জুরি আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলের সাথে ভালোবাসা করতে পারে, এটা কিছুতেই সত্যি হতে পারে না। কল্যাণ তুই দুঃখ করিস না, দেখ না তোর কথা ভেবেই আমি কিন্তু আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে তোর বিয়ের দিনটা ফাইনাল করেছি। এখন তুই শুধু হ্যাঁ বললেই আমি দিনটা ফাইনাল করে ফেলবো বাবা। না না বাবা না, এখনই আপনি আবার বিয়ের ব্যাপারে কারোর সঙ্গে কথা বলবেন না বাবা। বললেন? আগামী মঞ্জুরিকে খুঁজে বার করব, তারপর তার মুখোমুখি দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করব কেন সে এইভাবে আমার সঙ্গে প্রতারণা করেছে, কেন কেন কেন? বললেন
যতদিন না আমি মঞ্জুরিকে দেখা পাই, যতদিন না আমি আসলে সত্যটাকে জানতে পারি, সে কি সত্যি সত্যি আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছে, আমার বিদেশ থেকে ফিরতে দেরি হবে জেনে কি সত্যি সত্যি এই জঘন্যতম পথে পা বাড়িয়েছে। বললেন ততদিন পর্যন্ত আপনি আপনার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথাটা কোনোভাবে কিছুতেই ফাইনাল করবেন না বাবা, এই না কিছুতেই না। বললেন বেশ। আফটার অল আমি তো কল্যাণের বাবা। আচ্ছা আচ্ছা আপনারা বলুন না আমি কি কোনো ভুল করছি? আমি বীরেশ্বর বোসের চরিত্রের বাইরে এসে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বলুন তো আপনাদের সন্তান যে যাকে নিয়ে আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই সন্তান যদি আপনাদের সমস্ত আশা ভরসাটাকে এইভাবে দুপায়ে মারিয়ে ভেঙে চুরমার করে দেয়, আপনারা পারবেন তা মেনে নিতে? বলুন একদম খোলা মনে বলুন, পারবেন? আমি পেয়ে গেছি, আমি বীরেশ্বর বোস, আমি কোনো ভুল করছি না। আমি যখন ঠিক করেছি আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সাথে আমি তোর বিয়েটা দেব, তখন বিয়েটা দেবই দেব।